ওমা, ওঠো না, এসো আমার কাছে, আমার খুব ভয় লাগছে মা। মালতী ঘুমের ঘোরেই উঠে দাঁড়িয়ে দরজা খুলে বাইরে এলো। আসছি, আমি আমি এখনই আসছি তোর কাছে বিট্টু। মালতী এগিয়ে চলল তাদের বাড়ির পিছনের পুকুরটার দিকে। তাড়াতাড়ি এসো মা, কেউ দেখে ফেললে আর ওরা তোমায় আসতে দেবে না, আমার খুব ভয় করে মা। আসছি আমি, তোর কোনো চিন্তা নেই, এক্ষুনি আসছি। বিট্টু ধীরে ধীরে পুকুরের জলে নেমে গেল। মালতীও তাকে অনুসরণ করে পুকুরে নামতেই যাচ্ছিল, এমন সময় তার হাত ধরে পিছন থেকে এক ঝটকায় তাকে টেনে ধরল মালতীর স্বামী বিষ্ণু। কি হয়েছে? আমি কোথায়? তুমি কি করতে যাচ্ছিলে মালতী? আজ আবার সেই একই ঘটনা? আমি 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 জানি না কি হয়েছে। বিট্টু ডেকেছে আমায়। হ্যাঁ, বিট্টুই ডেকেছে। বিট্টু আজ 1 মাস হলো আমাদের ছেড়ে চলে গেছে মালতী, ও কিভাবে তোমাকে ডাকবে? আমি স্পষ্ট শুনতে পেয়েছি, ওই ডেকেছে। হ্যাঁ গো, ওকে আমাকে মেরে ফেলতে চায়। ও ডাকলে যে আমি আর নিজের মধ্যে থাকি না। কি আবল তাবল বকছো বলো তো মালতী? বিষ্ণুকে কত ভালোবাসতে তুমি, আগলে রাখতে, সে কেন তোমাকে মারতে চাইবে? চলো ঘরে, চলো ঘরে চলো। না রে, কিছুতেই কিছু হলো না। সব রকমের চেষ্টাই তো করে ফেললাম, দেহবন্ধন, গৃহবন্ধন সবই তো করেছি, কিন্তু কিছুই ওকে আটকাতে পারছে না। কিন্তু ওর মায়ের সঙ্গে এমন করছে কেন? কেন নিয়ে যেতে চাইছে ওকে? ওর মা যে ওকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। দেখ, এটা দুটো কারণে হতে পারে। প্রথম, মা ছেলের একে অপরের প্রতি মায়ার বন্ধন অত্যন্ত দৃঢ় হলে তাকে আটকানো অসম্ভব। আর একটা হলো, যদি বিট্টুর তার মায়ের প্রতি কোনো কারণে তীব্র আক্রোশ থেকে থাকে, তবে না, আক্রোশ কেন থাকবে? কোনো আক্রোশ নেই, মায়ার জন্যই এমন হচ্ছে। বুঝলাম, তবে মায়া তোকে ত্যাগ করতে হবে মালতী। একে তুই সন্তান সম্ভবা, এই সময় মেয়েদের রাশ হালকা থাকে, যে কোনো অশুভ শক্তি তাকে কাছে টেনে নিতে পারে সহজেই। তার উপরে তো তোর ছেলে অপঘাতে মৃত্যু, তোকে ওকে ভুলতেই হবে। তাহলে যদি কিছু হয়, আমি তোর মা, কি করে ভুলি ওকে বলুন তো? কিন্তু আমার আরেক সন্তানের জন্য তো আমাকে বেঁচে থাকতেই হবে, নয়তো আমি চলেই যেতাম ওর সাথে। আচ্ছা, আমরা এই জায়গা জমি সব বিক্রি করে চলে গেলে হয় না? এ আমার এতদিনের পূর্বপুরুষের ভিটে, এভাবে সব বিক্রি করে চলে যাওয়া যায় নাকি? তাছাড়া যাবই বা কোথায়? সে আমার সব ব্যবস্থা করা আছে, তুমি যাবে কিনা বলো, নয়তো আমিই চলে যাচ্ছি। ব্যবস্থা করা আছে মানে? ঠিক আছে বাবা, তোরা নিজেদের মধ্যে আলোচনা করে যেটা ভালো মনে হয় সেটা কর। আমি তো কিছু করতে পারলাম না, তবে আমার যতটুকু বিদ্যে তাতে আমি বলতে পারি, তোরা পৃথিবীর যে প্রান্তেই যাস না কেন, ও তোদের সাথেই থাকবে। হাসি রে। এদিকে মালতী নিজের স্বামীকে বুঝিয়ে সেদিনই লোক জোগাড় করে বাড়ি জমি সমস্ত বিক্রি করে মোটা টাকা নিয়ে এসে ওঠে নিজের বাপের বাড়িতে। মালতীর বাড়িতে থাকার মধ্যে আছে কেবল তার মা এবং এক ছোট ভাই। সেদিন বেশ রাত করে মালতী আর তার স্বামী তাদের বাপের বাড়ির দরজায় এসে দাঁড়ালো। কি বাবা জীবন, মালতী, তোমরা আগে তো কোনো খবর পাঠাসনি? তাছাড়া এত রাতে কোনো বিপদ আপদ হয়নি তো? আবার নিজের বাড়িতে আসতে গেলে এখন খবর দিতে হবে নাকি মা? আর দেখেছো তো আমার শরীরের এই অবস্থা,
ওদিকে এত জিনিসপত্র, এই নিয়ে বাইরে দাঁড় করিয়েই প্রশ্ন করে যাবে। ভেতরে ঢুকতে বলবে না? এ মা, কি যে বললিস, আয় মা ভেতরে আয়, এসো বাবা জীবন, এসো এসো। মালতী, তুমি ভিতরে যাও, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসছি। আরে তুমি এসো তো, ওগুলো আমার ভাই নিয়ে আসবে। এই ভাই, জিনিসগুলো নিয়ে আয়। মালতী, এখনো সময় আছে। আজ রাতটা এখানে থেকে চলো আমরা অন্য কোনো গ্রামে গিয়ে থাকি। কেন বলো তো? এখানে থাকতে কি সমস্যা তোমার? আরে যতই হোক, এটা আমার শ্বশুর বাড়ি। জামাই হয়ে শ্বশুর বাড়িতে থাকাটা ভালো দেখায় না। 5 জনে 5 কথা বলবে। কে কি বললো ওতে আমার বইই গেল। এটা বুঝে আমার বাড়ি নয়? সেসব ঠিক আছে, কিন্তু এটা তো তোমার ভাইয়েরও বাড়ি। আজ বাদে কাল তার বিয়ে হবে, বউ আসবে, তখন কি করে বাড়িতে থাকতে দেবে আমাদের? থাকতে দেবে না মানে? এ বাড়ি যতটা আমার ভাইয়ের ততটাই আমাদের। এই সম্পত্তিতে আমারও ভাগ আছে, বুঝলে? কিন্তু আরে রাখো তো তোমার কিন্তু, আমার খুব খিদে পেয়েছে। ওমা, আমরা কি না খেয়ে শুয়ে পড়বো নাকি? না না, খাবার তৈরি হয়ে গেছে, বাবার জীবনকে নিয়ে ঘরে আয়, আমি সব গুছিয়ে দিচ্ছি। বাবার জীবন, আর একটু ভাত দি তোমাকে। না না, আর না, এই অনেক। তা বলছিলাম মালতী, এত জিনিসপত্র এনেছিস, তুই বাচ্চা হওয়া অব্দি এখানেই থাকবি তাই জন্য, তাই না? তা ভালোই করেছিস, মেয়েদের এই সময় বাপের বাড়িতেই থাকতে হয়। তাছাড়া ও বাড়িতে তো দেখাশোনা করারও কেউ নেই, তার মধ্যে বড় ছেলেটা। আমি আর ও বাড়িতে ফিরবো না মা। ফিরবে না মানে? মানে আবার কি? ওখানকার সবকিছু বিক্রি করে চলে এসেছি আমরা। এখন থেকে আমি আর তোমার জামাই এখানেই থাকবো। ও মা, সে কি রে, সব বিক্রি করলি কেন? সে অনেক কথা, তোমাকে পরে বলবো। আর আমরা এখানে থাকলে তোমার আপত্তি আছে নাকি? না না, আপত্তি কিসের, কি যে বলিস। তবে জামাই বাবা জীবনের ব্যবসাটা, না মানে আমাদের অবস্থা তো জানিসই। উনি আপনি ভাববেন না মা, আমি আপনার মেয়ের কথা এখানে থাকতে এসেছি ঠিকই, কিন্তু আপনাদের ঘাড়ে চেপে বসে থাকবো না। ওখানকার জমি জমা বিক্রি করে যা টাকা পেয়েছি তা নিয়ে এখানে আমি আমার ব্যবসাটা শুরু করব। ভাবছি কালই এখানকার বাজারে একটা দোকান দেখে কিনে নেব, আপনাদের কোনো অসুবিধা হবে না। স্পষ্টই বোঝা যায় সে বেশ অসন্তুষ্ট, কিন্তু মালতী তার মাকে সবটা খুলে বলে। এরপর কেটে যায় বেশ কয়েকটা মাস। সেদিন সন্ধে থেকে মালতীর প্রসব যন্ত্রণা শুরু হয়। আর একটু সহ্য কর মা, আর একটু। ওই তো জামাই গেছে দাইমাকে ডাকতে, এক্ষুনি চলে এলো বলে। আমি আমি আর পারছি না মা, মা গো। এই তো দাইমাকে নিয়ে চলে এসেছি, তুমি চিন্তা করো না মালতী, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। এই বলে বিষ্ণু ঘরের বাইরে চলে আসে। কিছুক্ষণ পরেই ঘরের ভেতর থেকে শোনা যায় বাচ্চার কান্নার আওয়াজ। ঈশ্বরের কৃপায় সব ভালোই ভালোই মিটে গেল। দেখো মালতী, তোমার কোল আলো করে বিট্টু ফিরে এসেছে আবার। হ্যাঁ, বিট্টু? হ্যাঁ, না না, কেন বিট্টু ফিরবে কেন? না, ও বিট্টু নয়, ও বিট্টু নয়, ও খোকা, আমার খোকা, আমার খোকা। বাবার জীবন, এখন আর পুরনো কথা তুলো না। মেয়েটার শরীর ভালো নেই, এত বড় ডকল গেল, তারপর ওই ঘটনার কথা তো জানোই। তার চেয়ে এই ছেলেকে নিয়ে দুজনের সুখে থাকো এবার, কেমন? ঠিকই বলেছেন মা, আমারই ভুল। না, আমি যাই, একটু মিষ্টি নিয়ে আসি। এরপর কেটে গেছে 7-7টা বছর।